নমস্কার। দেশ পত্রিকায় একটা গল্প লিখেছিলাম বেশ অনেক দিন আগে। 2 জুলাই 2022, 17 নম্বর সংখ্যা, 89 বর্ষ। নাম ছিল ফেরা। তো অনেকেই পড়েননি, সেই জন্য আমার হঠাৎ মনে হলো যে গল্পটা আমি যদি পড়ে শোনাই তাহলে কি সবাই শুনবেন। আজকে সেই চেষ্টাটাই করছি। কোনোদিন এরকম পড়িনি, তো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। তো গল্পটির নাম ফেরা। শুরু করছি। সন্ধ্যায় বিনোদ এসেছিল দেখা করতে। কাল স্টকহোম চলে যাচ্ছে। স্টকহোমে ওর ছেলে বরুণ থাকে অনেক বছর হতে চলল। বিনোদের স্ত্রী কল্পনা বছর 5 আগে মারা গেছে। দুরারোগ্য ক্যান্সারে ভুগছিল বেচারি। বছর 4-5 লড়েছিল, শেষ পর্যন্ত হেরে গিয়েছিল ওই মারণ রোগের কাছে। তারপর থেকে বিনোদ কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। স্কুল কলেজের বন্ধুদের আড্ডায়ও যাওয়া কমিয়ে দিয়েছিল। তবে আমাদের বাড়িতে আসে মাঝে মাঝে, পিড়াপিড়ি করলে এক হাত পেয়ে হুইস্কি নেয়। অথচ একসময় স্কচের ভীষণ ভক্ত ছিল ও। আজকাল হুইস্কি ছেড়ে চায়ের নেশা হয়েছে। বিনোদকে দেখলেই নন্দিনী চা বসিয়ে দেবে, জানে ও এসেই চা চাইবে। কালও অন্যথা হয়নি। সন্ধ্যের দিকে আমরা একবার কফি খাই, কিন্তু বিনোদ এলো বলে নন্দিনী চা করে নিয়ে এসে আমাদের সঙ্গে বসলো। বিনোদ দা, কাল তাহলে চলে যাচ্ছ? নন্দিনী জিজ্ঞেস করলো। হ্যাঁ। কবে আসবে? জানি না, ওরা বলছে এবার আর আসতে দেবে না। ওরা মানে বরুণ আর ও স্ত্রী ঈশা। অনেক দিন থাকার দরুন ওরা দুজনেই সুইডিশ নাগরিকত্ব পেয়ে গেছে। সেই সুবাদে বিনোদ ইচ্ছে করলে আজীবন ওই দেশে থাকতে পারবে। বরুণ সোলনা নামে স্টকহোমের একটি পাড়ায় থাকে, সিটি সেন্টার থেকে মিনিট 15 দূরত্বে। 5 তলায় বরুণের ফ্ল্যাট। বিনোদ আমাকে বাড়িটার ফটো একদিন দেখিয়েছিল। 3 কামরার বাড়ি, পূবমুখ বড় বারান্দা। ওই বারান্দায় দাঁড়ালে নাকি চোখ জুড়িয়ে যায়। সামনেই বিশাল এক জলাশয়, ওপারে অনেক দূরে প্রায় দিক চক্রবাল রেখা ছুঁয়ে কিছু ঘরবাড়ি ও গাছপালা। ঘন নীল চন্দ্রাতপের মতো আকাশ, জলাশয়ের ধার ঘেঁষে ছবির মতো সুন্দর রাস্তা, পিঁপড়ের শাড়ির মতো গাড়ি দাঁড় করানো। স্টকহোম খুব সুন্দর শহর, তাই না বিনোদদা? তুমি তো অনেকবার গিয়েছো। নন্দিনী জিজ্ঞেস করলো। ঠিক বলেছ, একদম ছবির মতো। বিনোদ চায়ে চুমুক দিয়ে বলল। আমি স্টকহোম যাইনি, তবে নরওয়ে গেছি অফিসের কাজে। অসলোতেই কাজ ছিল, তবে ওই ব্যস্ততার মধ্যে একদিন সময় বের করে নরওয়ের সেই বিখ্যাত ফিওর্ড দেখে এসেছি। যদিও ক্রুজে গেলেই ফিওর্ড সবচাইতে ভালো দেখা যায়, কিন্তু হ্রদ দেখা আর কলা বেচা করতে গেলে যেমন ভালোভাবে হ্রদ দেখা যায় না, আমারও তেমনটাই হয়েছিল। এমনিতে 3-4 বার আমরা বেড়াতে গেছি ইউরোপে। স্পেন, গ্রিস, ইতালি, সুইজারল্যান্ড আমাদের দেখা হয়েছে। স্ক্যান্ডিনেভিয়া আর পূর্ব ইউরোপের কয়েকটি দেশ আমাদের বাকেট লিস্টে রয়েছে, কিন্তু সেগুলো টার্ন এখনো আসেনি। আসলে নন্দিনী গন্তব্যস্থলগুলো ঠিক করে, আমিও শান্তি রক্ষার জন্য হস্তক্ষেপ করি না, সেসব অন্য কথা। প্রসঙ্গত আমার মনে হলো, কোথাও বেড়াতে যাওয়া আর সারা জীবন থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যদি স্টকহোমের মানুষ হতাম তাহলে হয়তো কলকাতা বেড়াতে আসতাম না, কিন্তু সারা জীবন কলকাতায় থাকা মানুষ বলে মনে হয় কলকাতায় পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা থাকার জন্য। এই কথাটা বলতেই নন্দিনী বলল, আমার তো মনে হয় স্টকহোমে সবসময় থাকাটা আরও আনন্দের হবে। কি সুন্দর নীল আকাশ, বিশুদ্ধ হাওয়া বাতাস, ঝাঁ চকচকে রাস্তাঘাট, কোথাও নোংরা আবর্জনা পড়ে নেই, রাস্তাঘাটে ভিড়ভাট্টা নেই, চিৎকার চেঁচামেচি নেই। আর এখানে যেখানেই যাও শুধু মানুষ আর মানুষ, ভিড়, ঘামের গন্ধ। বিনোদ চুপ করে বসেছিল, চায়ে চুমুক দিয়ে বলেছিল, সবই ভালো, তবে স্টকহোম কলকাতা নয়, এই যা। তুই আবার কবে থেকে কলকাতা প্রেমী হলি? আমি একটু ইচ্ছে করে ব্যঙ্গ করেছিলাম, কারণ বিনোদ আসলে মালয়ালি। বিনোদের পুরো নাম বিনোদ গোপীনাথ নায়ার। সেই কবে
স্বাধীনতারও আগে বিনোদের বাবা গোপীনাথ নায়ার সরকারি চাকরি নিয়ে কলকাতায় এসেছিলেন। পুরো চাকরি জীবন কলকাতায় কাটানোর পর আর ফেরত যাননি কেরলে। লেক গার্ডেন্সে একটা দোতলা বাড়ি বানিয়েছিলেন। বিনোদ ওর ছোট ভাই বোন প্রকাশ ও মীনাক্ষী সবারই জন্ম কলকাতায়। প্রকাশ রিটায়ার করে ত্রিশূরে ওদের গ্রামের পৈতৃক বাড়িতে চলে গেছে। মীনাক্ষী বিয়ের পর থেকে বেঙ্গালুরুতে থাকে। আমরা সবাই একই স্কুলে পড়েছি। পরে আমি আর বিনোদ একসঙ্গে শিবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে যাই। দুজনেই সরকারি চাকরিতে ঢুকেছিলাম শুরুতে। আমি থেকে গেছি, আর বিনোদ কয়েক বছর পরেই সরকারি চাকরি ছেড়ে প্রাইভেটে চলে গিয়েছিল। ও সারা জীবন দেশের বাইরেই কাটিয়েছে। ওমান, বাহরিন, কাতার, দুবাই হয়ে রিটায়ার করে কলকাতা ফেরত এসেছিল। গোপীনাথ নায়ার নিজের বাড়িটাকে G+4 ফ্ল্যাট বাড়ি করে ছেলে মেয়েদের ভাগ করে দিয়েছিলেন। বাকিরা ওদের অংশ বেচে দিয়েছে। বিনোদ লেক গার্ডেন্সে ওর ফ্ল্যাটেই থাকতো। বাইরে থাকার সময় আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। কলেজের গেট টুগেদারগুলোতেও নিয়ম করে আসতো। আর বিনোদের স্ত্রী কল্পনা ছিল বাঙালি। বাবা মায়ের আপত্তি থাকা সত্ত্বেও বিয়ে করেছিল কল্পনাকে। আমরা সবাই দল বেঁধে রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম। আমি বিশাল একজোড়া রজনীগন্ধার মালা নিয়ে গিয়েছিলাম। প্রদীপ আর বিমল গড়িহাট থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে এসেছিল। সেদিনের ফটোর একটা কপি আমার অ্যালবামে রাখা আছে। আকর্ণ বিস্তৃত হাসি বিনোদের মুখে, অথচ সেই বিনোদের মুখে বিষাদ। মুখে কিছু বলছে না ঠিকই, কিন্তু মনে হচ্ছিল বুকের ভেতরে কষ্ট হচ্ছে, কিন্তু বলতে পারছে না। পাকাপাকিভাবে চলে যাওয়ার ব্যাপারটাই মনে হয় ও মেনে নিতে পারছে না। ওর কলকাতা প্রেম নিয়ে ব্যঙ্গ করায় একটু অভিমান করে বলল, ভুলে যাস না, মালায়ালি হলেও আমার জন্ম কিন্তু এই শহরেই। বাংলা পড়তে বা লিখতে তোর থেকে আমি বেশি বই কম পারি না। ঠিক বলেছ বিনোদদা। ও এইরকম বেমক্কা কথা প্রায় বলে ফেলে। নন্দিনী বিনোদের পক্ষ নিয়ে বলল। তারপর আমি বললাম, তুই তো বাংলায় কবিতা লিখতিস, খুব খারাপ লিখতিস না অবশ্য, তবে সেগুলো কল্পনাকে ইমপ্রেস করার জন্য কিনা জানি না। বিনোদ ঠোঁট টিপে হাসলো। একটা ফোন আসায় নন্দিনী উঠে গেল খালি চায়ের কাপগুলো নিয়ে। আমরা সিগারেট ধরালাম। বিনোদ সিগারেটে টান দিয়ে বলল, স্টকহোমে সিগারেট খাওয়াটা একটু সমস্যা। কেন? বরুণ সিগারেট খায় না, আর ও দেশে নিয়মকানুন বড্ড করা, যত্রতত্র সিগারেট খাওয়া যায় না। সেরকম বলে ছেড়ে দিবি, এমনিতেও কটাই বা সিগারেট খাই আমরা। আমি বললাম, বন্ধুদের প্রায় সবাই সিগারেট ছেড়ে দিয়েছে, আমি আর বিনোদ ছাড়া। কারো হার্ট অ্যাটাক, কারো স্ট্রোক, কারো বুকে স্টেন্ট, কারো আবার সিওপিডি। ঠিক বলেছিস, ছেড়েই দেবো, বিনোদ বলল। তারপর স্বগতোক্তি করলো, সবই তো ছেড়ে যাচ্ছে এক এক করে। 2 বছর আগে অবধি আমরা 4 বন্ধু মিলে গাড়ি চালিয়ে বেড়াতে গেছি প্রায়। আমি, বিমল, প্রদীপ আর বিনোদ। বিমলের স্ট্রোক হয়ে একদিক অসাড় হয়ে গেছে। প্রদীপের বুকে ধরফড় বেড়ে যায়, পেসমেকার লেগেছে। 4 জনের জায়গায় এখন 2 জন। তাও একবার দুবার আমরা গিয়েছিলাম এই পুরুলিয়া, বাঁকুড়া, কিন্তু 4 জনের একসঙ্গে যাওয়ার মজা অন্য রকম। 2 জনে গিয়ে ভালো লাগেনি, মনে হয়েছে কোথায় যেন সুরটা কেটে গেছে। বিনোদ এরপর আর যেতে চায়নি। মরিয়া হয়ে আমি নন্দিনীকে নিয়ে একবার শান্তিনিকেতন গিয়েছিলাম। স্ত্রী হিসাবে ও আদর্শ ঠিকই, কিন্তু এই ধরনের রাস্তায় বেড়ানোর সহযাত্রী হিসেবে উপযুক্ত নয়। রাস্তার খাবার ওর অপছন্দ, কেননা ওর মতে ওতে হাইজিন মেনটেন করা হয় না। এছাড়া হোটেলগুলো খুবই সাধারণ মানের, বিছানা চাদর রোজ পাল্টায় না, ইত্যাদি ইত্যাদি। তাই আমার খুব একটা সুখকর হয়নি এই অভিজ্ঞতা সেবার। এবার বিনোদ যদি পাকাপাকিভাবে স্টকহোম চলে যায়, আমার ওই সাধের গাড়ি চালিয়ে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই বয়সে নতুন করে বন্ধুত্ব করা তো সম্ভব নয়। যাই হোক, যা হবার হবে। হঠাৎ খেয়াল পড়ায় জিজ্ঞেস করলাম, বাড়িটা কি করবি? আপাতত তালা দিয়ে যাচ্ছি, বিনোদ বলল। তারপর কি মনে পড়ায় পকেট থেকে এক গোছা চাবি বের করে বলল, এটা তোর কাছে রাখ। আমি কি করব তোর চাবি নিয়ে? তুই কিছু করবি না, রাখবি, বরং তুই চাবিটা নন্দিনীর কাছে দিয়ে দিস। তোর যা ভুলোমান। বিনোদ হাসল। সেটাই ভালো, আমি বললাম।
চাইলে মাঝে মাঝে যেতে পারিস। ফ্রিজ অফ করে দিয়েছি, টিভির কানেকশন অবশ্য কাটিয়ে দিয়েছি, এই মাসের টাকা দেয়া আছে, দুধ, খবরের কাগজ সব কিছু বন্ধ করে বিল চুকিয়ে দিয়েছি। আমার চোখের সামনে বিনোদের ফ্ল্যাটটা ভেসে উঠল। দরজায় একটা কাঠের তিরুপতির প্রতিকৃতি লাগিয়েছিল কল্পনা, কেন কে জানে। হয়তো শ্বশুরবাড়ি দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ হওয়ার সুবাদে নিজের বাঙালিয়ানার সঙ্গে একটা সামান্য সমঝোতা করতে চেয়েছিল। বসার ঘরে একটা দেয়াল জুড়ে বিশাল এক বইয়ের আলমারি, অন্যদিকের দেয়ালও খোলা কাবার্ডে বই রাখার বন্দোবস্ত। বিনোদ পড়তে খুব ভালোবাসত, এখনো যথেষ্ট পড়ে। বইগুলো কি করলি? বই সব ওখানেই রাখা আছে, খারাপ হয়ে যাবে না ধুলোবাড়িতে? হবে, কিন্তু কি করব? অনেক শখ করে কিনেছিলাম, ওর মধ্যে বাবারও কিছু বই আছে, বুকে ধরে ওগুলো বেচতে পারবো না। তাহলে আমার কাজটা তো বাড়িয়ে দিলে, আমি বললাম। আমাকে মাঝে মাঝে ওই বইগুলোর জন্যই যেতে হবে। অবশ্যই যাবি, ভালোই তো হবে, সঙ্গে নন্দিনীকে নিয়ে যাবি। চা কফি সব সরঞ্জাম রাখা আছে, চা খাবি, বই পড়বি, সেলারে কয়েকটা স্কচও আছে, শেষ করে দিস। বরফ থাকবে না, ফ্রিজ তো অফ করে দিয়েছি। তুই এমনভাবে বলছিস যে মনে হচ্ছে তুই আর কোনোদিন ফিরে আসবি না। বিনোদ একটু চুপ মেরে গেল, খানিকটা পরে বলল, হুস্কি আছে বাড়িতে? আলবাত আছে। আমি বললাম, তার একটা পেক বানা। আমি গিয়ে হুইস্কি আর গ্লাস নিয়ে এলাম। নন্দিনী রান্নাঘর থেকে আর চোখে আমাকে দেখে এক প্লেট কাজু বাদাম আর কয়েক টুকরো বরফ দিয়ে গেল। বিনোদ নিজেই পেক বানালো দুজনের জন্য, দুটো করে বরফের টুকরো দিয়ে একটা তুলে দিল আমার হাতে। গ্লাসটা হাতে নিয়ে কি ভাবতে ভাবতে গ্লাসটা ঘোরালো কয়েকবার। বরফের টুকরোগুলো সোনালি রঙের হুইস্কির উপর শুশুকের মতো ভাসছে। ছোটবেলায় স্কুল পালিয়ে আমি আর বিনোদ কতবার বাবুঘাট গেছি শুশুক দেখতে, তখন মাঝে মাঝে দেখা যেত। এখন হুইস্কির গ্লাসটা হাতে নিয়ে মনে হলো বেশ অন্যমনস্ক হয়ে পড়েছে, অথবা চিন্তার নীতি। কি ভাবছিস? আমি জিজ্ঞেস করলাম। তোর কথাটাই ভাবছি। বিনোদ চোখ তুলে তাকালো, সেই দৃষ্টি আমাকে ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে, কোনো এক অনবলোকিত দৃশ্যপটে। কোন কথা? আমি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম। এই যে বললি মনে হচ্ছে আর কোনোদিনও ফিরে আসবো না। হ্যাঁ, এটা একটা কথার কথা বললাম, সিরিয়াসলি নয়। আমি প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো লাটিমের মতো ওই কথাটাই ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। মনে হলো কথাটা না বললেই হয়তো ভালো করতাম, কিন্তু সেটাই যে হবে না তা কে বলতে পারে। বিনোদের মুখে আমি বিষণ্ণতার নিষ্প্রভ ছায়া দেখতে পেলাম। কি বলতে চাইছিস? ধর ওখানে গিয়ে আমি মরে গেলাম। কি বাজে কথা বলছিস? এখন তোর কোনো অসুখ বিসুখ নেই, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিস, তুই হঠাৎ মরতে যাবি কোন দুঃখে? মানুষের জীবন্ত পদ্মপাতায় জল কখন কোন দিকে গড়িয়ে যায়। বিনোদ গ্লাসে একটা চুমুক দিয়ে গ্লাসটা তুলে ধরল। বরফের টুকরোগুলো গলে জল হয়ে গিয়েছে। আমার মনে হলো বিনোদ ওই গ্লাসের মধ্যে গলে যাওয়া বরফের ক্ষুদ্রতম অংশটি খুঁজছে। দেখ, আমাদের সকলেরই বয়স হয়েছে, 72-73 কম নয়, আমি বললাম। তাছাড়া সংসারের দায়িত্ব কর্তব্য সব আমরা শেষ করে ফেলেছি। আমার তো আগু পিছু কেউ ভাবার নেই নন্দিনী ছাড়া। ওর বন্দোবস্ত করে রেখেছি, আমি চলে গেল ওর কোনো অসুবিধে হবে না। তোরও মোটামুটি তাই, বরুণ প্রতিষ্ঠিত, সময় মতো বিয়ে দিয়েছিস, সুতরাং থাকলেই বাকি আর চলে গেলেই বাকি। কিন্তু আমার ইচ্ছে আরও কম করে 10টা বছর বাঁচি। বলেই বিনোদ লম্বা একটা চুমুক দিল হুইস্কির গ্লাসে। আমি খুব অবাক হলাম। আমার কাছে এখন বাঁচাটা দিনগত পাপক্ষয় ছাড়া আর কিছু নয়, কিন্তু বিনোদের ঠিক উল্টো ইচ্ছেটা জেনে আশ্চর্য হলাম বইকি। ওকে সাহস জোগানোর জন্য বললাম, সে তো ভালোই। বিনোদ আবার হুচকিতে চুমুক দিল। আমি আজকাল খুব ভোরে উঠে পড়ি, জানিস? উঠে পড়ি মানে ঘুম ভেঙে যায়। এক কাপ চা খেয়ে যখন বেরোই তখন সবে আলো ফুটছে। রাস্তাঘাটে 2-1 জন আমার মতো হাঁটতে বেরোয়, কিন্তু আমি শুধু হাঁটি না, আকাশটাকে দেখি কিভাবে আকাশের রং বদলায়। ধূসর নীল থেকে হালকা নীল, মাঝে মাঝে একটা দুটো ছেঁড়া মেঘ ভেসে আসে। একটু পরেই পূর্ব দিকে কমলা লালের আভা উঁকি দেয়। পাখিগুলো ঘুম থেকে জেগে কিচিরমিচির শুরু করে। ঘাসের শিশির বিন্দুগুলো মুক্তোর মতো চকচক করে। ইন্টারেস্টিং। আমি সিগারেট ধরাই,
মনে হলো ও আরও কিছু বলবে। যত শুনছি ততই আশ্চর্য হচ্ছি। এই বিনোদকে আমি চিনি না। ও যে এমন প্রকৃতিপ্রেমিক সেটা আমার জানাই ছিল না। এখন মনে হলো এটা ওর কোনো নতুন শখ। কে জানে অনেক দিন বেঁচে থাকার সঙ্গে এর কোনো যোগাযোগ আছে কিনা। সিগারেটে টান দিয়ে বিনোদ আবার শুরু করলো। চোখ খুললেই দেখবি চারিদিকে কি রকম প্রাণের স্পন্দন। এই যে ধর সূর্যমুখী ফুল, যেমন সূর্য উঠলেই ওই দিকে মুখ করে থাকে, সেখানেও প্রাণের লক্ষ্য। যতক্ষণ রোদ না ওঠে দেখবি কেমন যেন নেতিয়ে থাকে ফুলগুলো, অথচ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কি রকম উন্মুখ হয়ে তাকিয়ে থাকে, কেননা ওই সূর্য রশ্মির মধ্যেই ওর জীবনী শক্তি নিহিত আছে। আর এই যে মৌমাছিগুলো এক ফুল থেকে আরেক ফুলে মধু খেতে ছোটে, সে কি শুধু উদরপূর্তির জন্য? এক ফুলের পরাগরেণু নিয়ে আরেক ফুলের পরাগ সংযোগ ঘটায় ওরা। এই প্রাণোচ্ছল খুশিতে মাতোয়ারা পৃথিবী ছেড়ে চলে যেতে চাইবে কেউ? আমি বিনোদের চোখে তীরবিদ্ধ হরিণ শাবকের মতো অসহায়তা দেখতে পেলাম। আরে না, আমি একটা অন্য প্রসঙ্গে বলেছিলাম, আমি প্রসঙ্গ বদলাতে চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হলো কথাটা শুধু অপ্রাসঙ্গিক নয়, অবাঞ্ছিতও হয়েছে। বিনোদ গ্লাসটা তুলে এক চুমুকে বাকিটা শেষ করে ফেলল। পকেট থেকে রুমাল বের করে মুছে দাঁড়িয়ে পড়ল। আমি চলি। আরে দাঁড়া, নন্দিনীকে বলে যা, তুই আমার হয়ে বলে দিস। বিনোদ তাড়াহুড়ো করে চলে গেল। আমি হতভম্বের মতো বসে রইলাম। খেয়াল হলো যখন নন্দিনী এসে আমাকে ওরকম ভূতের মতো বসে থাকতে দেখে বলল, বিনোদদা চলে গেছে? হ্যাঁ, আমি উত্তর দিলাম। কিন্তু আমার মনে হলো বিনোদ সত্যি সত্যি যায়নি। এই ঘরে আমি ওর উপস্থিতি অনুভব করছিলাম। এই হলো প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড আগামীকাল। কেমন লাগলো জানাবেন।